দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের আয়োজনটিতে। দর্শক আপনারা জানেন যে এই আয়োজনটি আমরা সাধারণত কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন এবং তার সমাধান নিয়েই করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের সকল প্রশ্নের সমাধান দিতে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন জনাব বাসনা আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ঢাকা। আপনি কেমন আছেন এই চমৎকার শীতের মৌসুমে? ধন্যবাদ, ভালো আছি। আপনাকে দেখে খুবই ভালো লাগছে এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি, আমাকেও ডেকে নিয়ে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপা। এখন আসলে অনেক রকম রোগবালাই হয়, মানে আমাদের প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে আমাদের মানুষেরও যেমন হয়, একই সাথে কিন্তু গবাদি যে পশু পাখি রয়েছে তাদেরও তো অনেক রকম রোগবালাই হয়। সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা শুরুর দিকে ছোট্ট করে একটু জানতে চাইবো যে শীতকালীন বিশেষ করে এই সময়টাতে গবাদি পশু পাখির আসলে যত্নের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে নজর রাখা উচিত? আমরা সবসময় এই শীত আসার শুরুতেই আমরা যে বিষয়টা জনগণকে জানাতে চাই বা আমার খামারিদের জানাতে চাই, সেটা হলো তাদের আবাসনটা যেন ঠিক থাকে, দূষণমুক্ত থাকে, আবাসনটা যেন একটু উঁচু জায়গায় থাকে। আবাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে স্যাঁতস্যাঁতে ভিজা থাকে, তাহলে একটু বিভিন্ন টাইপের ঠান্ডাজনিত বা বিভিন্ন রোগ হতে পারে। আবার বেশি শীত পড়লে বা ঘন কুয়াশা পড়লে আমরা যে ওর আবাসন আছে সেটার চারদিকে চট দিয়ে বাতাসটাকে রোধ করার জন্য বলি। আর আমরা পর্যাপ্ত পুষ্টির কথা বলি, কারণ একটা পুষ্টি, সে যদি প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খায় তাহলে তার শরীরের তাপটা বেশিক্ষণ ধরে রাখতে পারে। তারপর শীতকালে যেহেতু ঠান্ডা থাকে, সেই ক্ষেত্রে একটু ওয়ার্ম ওয়াটার, একটু হালকা গরম পানির ব্যবস্থা করতে বলি। পর্যাপ্ত পানিও খেতে হবে, নয়তো আবার পানি না খেলে আবার দুধ উৎপাদন কমে যাবে। আচ্ছা, আমরা আরও অনেক বিষয় সম্পর্কেই জানবো। আমাদের কাছে আসলে ফেসবুকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অনেকেই প্রশ্ন পাঠিয়ে থাকেন। আমি প্রথম প্রশ্নটিতে সরাসরি চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি শ্রীমঙ্গল থেকে একজন প্রশ্ন করেছেন, রানা। তিনি প্রশ্ন করেছেন শীতকালে গবাদি পশুর নিউমোনিয়া প্রতিরোধে তিনি কি করতে পারেন? জি, আমি শীতকালে নিউমোনিয়াটা একটু খুবই সাধারণ রোগ, এটা চলে আসে। বিশেষ ক্ষেত্রে বাছুরের বা মুরগির ক্ষেত্রে এটা বেশি হয়, বড়দের কম হয়। স্পেসটা যেখানে থাকে সেটা পর্যাপ্ত উঁচু হতে হবে। তারপরে যে পেশাব বা হয় সেগুলো যাতে সরায় ফেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মলমূত্রগুলো যেখানে, হ্যাঁ, এবং খড় বিছিয়ে দিতে হবে যাতে ও ঠান্ডাটা কম লাগে। অনেকে এখন দেখি যে আধুনিক যে ছাগলের ক্ষেত্রে নিউমোনিয়া বেশি হয় বা বাছুরের ক্ষেত্রে, যে ঘরটা যদি উঁচু থাকে আশেপাশে একটু আগুনের ব্যবস্থা করলে বা একটু ইলেকট্রিক হিটারের ব্যবস্থা করলে ওকে ওয়ার্ম রাখতে হবে। আশেপাশে ধোঁয়া জাতীয় বা ডাস্টিক পরিবেশ যেন না থাকে, ডাস্ট অ্যালার্জি অনেকের হয়, এইগুলি করতে হবে। আর অনেক সময় বাছুর একদম পানিতে, বালতি বা কিছুর মধ্যে পানি দিলে একদম নাকটা ডুবিয়ে যখন খায় তখন পানি ফুসফুসে চলে যায়, তখনও একটা সমস্যা হয়। এইগুলি যাতে না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি পারিপার্শ্বিক পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব বিষয়ে আসলে। আর যদি অসুস্থ হয়ে যায় তখন একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে। আমাদের কাছে তামিম চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন দেশি মুরগি তিনি পালন করছেন এই সময়টায়, কিন্তু তার খাবারে হঠাৎ কিছু মুরগির গলা ফুলে গিয়েছে, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? গলা ফুলে গেলে মুরগির আসলে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস জনিত 3টা জীবাণু দ্বারাই ও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা আমাদের একটা ফাউল কলেরা বা কুরাইজা এই ধরনের রোগ হতে পারে। এটা আসলে একজন ভেটেরিনারিয়ানদের দেখায় তারপরে ট্রিটমেন্টটা দিতে হবে। মুরগিকে আগেই টিকাগুলি যেন দেওয়া থাকে, আমি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আর কি এই জিনিসটা কাজে, এগুলো যেন দেওয়া থাকে, তাহলে সে অন্যান্য রোগেরও রোগ প্রতিরোধ ক্ষমতা সে গড়ে তোলে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনি চমৎকার করে বিশ্লেষণ করেছেন। আপা, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক জায়গা থেকে আসলে অনেকেই প্রশ্ন করেন, তবে আমাদেরকে আরও কিছু ব্যক্তি আছে যারা ভিডিও বার্তার মাধ্যমে আর কি প্রশ্নটি করে থাকেন। তো আমরা এ পর্যায়ে মাহতাবউদ্দিন বাড্ডা থেকে একটি ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেটি একটু দেখে নেব। ওকে। আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন, মাহির অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা। আসলে শীতকালীন সময় ম্যাস্টাইটিস যে সমস্যাটা গাভীর ক্ষেত্রে একটু বেশি হয়, আর আপনার ঠান্ডাজনিত কারণে আপনার গাভীর দুধ হঠাৎ করে কমে যায়। এই উৎপাদনটা আমরা কিভাবে আমরা সফলভাবে পেতে পারি, এটাই আমার প্রশ্ন আর কি। আচ্ছা, যেমনটি উনি জানতে চাচ্ছিলেন, সেই জায়গা থেকে উনি কিভাবে এটা আসলে মানে পেতে পারেন আর কি, আপনি যদি একটু বিশদ করে বলতেন। উনি ম্যাস্টাইটিসের কথা বলেছেন। ম্যাস্টাইটিসের রোগ হলে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে।
তার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিরকম? যেমন দোহনের আগে, গাভী দোহনের আগে অবশ্যই হাত পরিষ্কার, একদম ডিটারজেন্ট দিয়ে হাত পরিষ্কার করে টাওয়ালে মুছে করতে হবে। তারপরে হলো এই যে উলানগুলোকে সবসময় একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে এটা ক্লিন করে পরিষ্কার পাত্রে দহন করতে হবে। গরু দুধ দহন করার পরে ওর বাটের মধ্যে যেই দিক দিয়ে দুধ বের হয় ওপেনিং, সেটা খোলা থাকে প্রায় আধ ঘন্টা। এই জন্য আধ ঘন্টা ওকে শুতে দেওয়া হবে না, মাটিতে শুতে দেওয়া যাবে না। ঘাস টাস খায় কোনো রকমে মানে কোনোভাবে ভুলিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। এরকম করলে এটার ভালো পাওয়া যাবে। আর দেন উনি বলছে শীতকালে উৎপাদন কমে যায়। শীতকালে গরুর দুধ আসলে বাড়ে, তারপরেও অনেক সময় যদি উৎপাদন কমে যায়, সেটা হলো যে শীতকালে একটু ফলন কম হয়, কাঁচা ঘাস কম থাকে, সেই কারণে আমার মনে হয় ঘাসটা একটু কম দেওয়া হয়। আর শীতকালে যে আরেকটা কথা আমি বললাম যে ওয়াটারটা কম, পানিটা কম খেতে চায় গরু, তাকে একটু বেশি করে পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ধরেন পানির মধ্যে একটু চিটাগুড় দিলে ওর ভালো লাগবে, পানির মধ্যে একটু লবণ দিলে ওর ভালো লাগবে। দর্শক, আমরা শুরু থেকে গবাদি পশুর সংরক্ষণ, তার লালন পালন এবং শীতকালীন যে রোগবালাই সেগুলো নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের কাছে কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছেন যারা পাঠিয়েছেন, তাদের সেই সমাধান এবং উত্তরগুলো আমরা কিন্তু এখন জানার চেষ্টা করব। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আবার যেমনটি বলছিলাম শুরুর দিকে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, তবে শেরপুর থেকে আরেকজন জানতে চেয়েছেন, বিশেষ করে তার কাছে তিনি দেশে বয়ার জাতের ছাগল পালন করছেন এবং কতটুকু সম্ভাবনাময় এটি তিনি জানতে চেয়েছেন। একই সাথে এই জাতের ছাগল সংরক্ষণের ক্ষেত্রে তিনি কি কি পদক্ষেপ নিতে পারেন কিংবা কি করতে পারেন। বয়ার ছাগল পালন বাংলাদেশের জন্য লাভজনক বা সম্ভাবনাময় একটা খাত। যেমন এর মাংসের চাহিদাটা, আমাদের দেশের ছাগলের মাংসের চাহিদাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উষ্ণ আবহাওয়ায় বেশ ভালো উৎপাদন করে, এটার প্রজনন ক্ষমতাও ভালো, বছরে 2বার বাচ্চা দেয় বা 1টি বা 2টি করে বাচ্চা দিচ্ছে, এই জন্য মানুষ পছন্দ করে। আর হলো জনগণ এই ছাগলটা অনেক বড় দেখে, ওজনে বেশি 70-80 কেজি ওজন হয় দেখে জনগণ খুব পছন্দ করে। আমরা দেখছি খামারিরা খুব পছন্দ করে এই ছাগলটা। ছাগল পালনের ক্ষেত্রে ছাগলকে একটু আমরা উঁচু মাচার মধ্যে রাখবো এবং মাচাটার ঘনত্ব হবে যে করলে, প্রস্রাব করলে এবং পায়খানা করলে যাতে পড়ে যায়। এবং এই মাচার উচ্চতাটা, মাচাটা মাটি থেকে উচ্চতাটা একটু বেশি করতে হয়। অনেকে করে কি 4 ফিট করে, 3 ফিট করে, 2 ফিট করে, এই 4 ফিট 5 ফিট করলে সবচেয়ে ভালো হয়। এটা উচ্চতাটা একটু বেশি থাকলে ওইটার যে অ্যামোনিয়া গ্যাসটা সেটা ওর নাকে কম আসে, বাতাসের মাধ্যমে চলে যায়, ফলে ওর সর্দি জনিত যেই সর্দি বা নিউমোনিয়া জনিত যেই প্রবলেমগুলি হয় সেইগুলি হয় না। আর অবশ্যই সুষম খাদ্য দিতে হবে, যেহেতু ওর মাংস বেশি, ও একটু বেশি খাবে, ওকে একটু ঘাস দিতে হবে। ঘাসটার মধ্যেও নিউট্রিয়েন্ট ঘাস হতে হবে। অনেক সময় মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ার ফলে যে ঘাস হয় সেটা খেলে ওর পরিপূর্ণ পুষ্টিটা পায় না। এই জন্য আমরা মাটির পিএইচটা মেপে, মাটির পুষ্টিমানটা দেখে একটু গোবর সার, যেটাকে বায়ো ফার্টিলাইজার বলে, সেইগুলি প্রয়োগ করে আমরা ঘাস বুনে সেগুলি খাওয়াবো। এছাড়া আমরা ভুট্টা ভাঙ্গা বা ভুসি, এই যে গমের ভুসি, এই ধরনের দানাদার খাবার এবং ভিটামিন মিনারেল সমৃদ্ধ বা ভিটামিন মিনারেলের একটা সাপ্লিমেন্ট আমরা যোগ করব। দর্শক, আমাদের কাছে প্রশ্ন তো অনেকেই করে থাকেন, তবে অনেকেই আসলে সরাসরি এক্সপার্টদের সাথে কথা বলতে চান। তো এই পর্যায়ে দর্শকদের কাছ থেকে আমরা একটি ফোন কল নিব। হ্যালো, এই মুহূর্তে আমার সাথে কে যুক্ত আছেন? রনি মোহাম্মদ বলছিলাম, মানিকগঞ্জ থেকে। আচ্ছা ভাইয়া, আপনার পরিচয়টা জানিয়ে দিয়েছেন, খুবই ধন্যবাদ। আশা করছি ভালো আছেন। সরাসরি আমরা প্রশ্নে চলে যাব, আপনি প্রশ্নটি রাখতে পারেন। শীতের মৌসুমে আপনার মুরগি খাবার খাচ্ছে বাট ওয়েট আসতেছে না, মুরগি মারা যাচ্ছে, এই প্রবলেমটা কি কারণে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আবার যেমনটি বলছিলেন যে শীতের সময় আসলে খাবার খাচ্ছে না, মরে যাচ্ছে, সেই জায়গা থেকে উনি আসলে কি করতে পারেন? খাবারটা একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এই পানিতে, বিশেষ করে পানিতে ইলেকট্রোলাইটারটা ব্যবহার করতে পারে, যাতে পানিটা খায়। পানি আর খাবার খাওয়ার জন্য একটু ভিটামিন মিনারেল দিতে হবে। আমার মনে হয় একজন ভেটেরিনারির পরামর্শ নিতে পারে। আগেই ভ্যাকসিনেশনটা করতে হবে, ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন করলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। একটু ভালো নিউট্রিশনযুক্ত খাবার দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তখন তার খাদ্যের খাওয়ার প্রতি অনীহাটাও কমে আসে।
আমার মনে হয় বায়ো সিকিউরিটিটা দেখতে হবে। তার বায়ো সিকিউরিটি, পোলট্রির ক্ষেত্রে বায়ো সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ো সিকিউরিটিটা যদি উনি মেনটেন করে, আমার মনে হয় ঠিকঠাক মতো খাবার খাবে। আর তারপরে একটু ভেটেরিনারি ডাক্তারের সাথে দেখায় যে কেন খাচ্ছে না, সঠিক কারণটা বের করতে হবে। দর্শক, আমাদেরকে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন, কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন জায়গায় কমেন্টের মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো করতে পারেন। এছাড়াও সরাসরি ফোনের মাধ্যমে প্রশ্নগুলো করতে পারেন। দর্শক, আপনাদের মতো কিছু দর্শকদের এবং কৃষি ভাইদের আসলে প্রশ্ন নিয়ে এবং তাদের সমাধান নিয়েই আমাদের এই আয়োজনটি। শুরুর দিকে আমরা অনেক বিষয়ে কথা বলছিলাম, এবারও আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমরা সরাসরি সেই প্রশ্ন এবং তার উত্তরে চলে যাব। আপা, এবার আমাদের কাছে রাজশাহী থেকে জানতে চেয়েছেন একজন ইয়ামিন, রাজশাহী থেকে জানতে চেয়েছেন একটি আদর্শ গরুর খামার শুরু করতে কোন বিষয়গুলো জানা প্রয়োজন, বিশেষ করে ইয়ামিনের সাথে যারা আসলে নতুন করে করতে চাচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আমাদেরকে বিস্তার বলতেন। আদর্শ গরুর খামার করতে চাইলে প্রথমে একটা স্থান নির্বাচন করতে হবে, উঁচু জায়গা, যাতে বৃষ্টির পানিতে মানে স্থান নির্বাচনটা করতে হবে, যথাযথ স্থান নির্বাচন করতে হবে। এরপর একটা গরুর ফার্ম নির্বাচন করতে হলে তাকে চিন্তা করতে হবে যে সে কি মাংসের জন্য চায় না দুধের জন্য চায়। যদি দুধের জন্য চায় তাহলে দুধালু গাভী, যেমন হলিস্টাইন ফ্রিজিয়ানা বা হলিস্টাইন ফ্রিজিয়ানাকে আমরা করছি, আর দেশি গাভী যদি হয় সেটা, এই জাত নির্বাচন করে এরপরে আমরা চিন্তা করব ওর খাদ্য, প্রতিদিনের খাদ্যটা আমি কোথায় থেকে দেব। কারণ সবসময় আমরা এই দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করতে পারবো না, কারণ এতে খরচ অনেক বেড়ে যাবে। আমাদের ঘাসের একটা সংস্থান করতে হবে, যাতে প্রতিদিন আমরা কাঁচা ঘাসের একটা ব্যবস্থা করতে পারি। তো একটা ঘাসের সংস্থান লাগবে। তারপর হলো এই ওনার একটু প্রশিক্ষণ লাগবে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর বা যুব উন্নয়ন থেকে, অথবা উনি বিভিন্নভাবে এই খামার সম্পর্কে রোগ, প্রাথমিক রোগ, সে যেন তার মানসিকতা যেন থাকে যে আধুনিক পদ্ধতিতে পালবে। তাহলে তাকে টিকা দেওয়ার টিকার ব্যবস্থা রাখতে হবে, কোথায় থেকে টিকা দিবে, কারণ টিকা একটা গুরুত্বপূর্ণ। গরু বাছুরকে কৃমিনাশক খাওয়াতে হবে, মানে এই ধরনের মেন্টালিটি থাকতে হবে। অনেক সময় অনেকে এগুলি করতে চায় না। দর্শক, আপনি যেমনটি বলছিলেন যে আপনারা নতুন অর্থাৎ আদর্শ একটি গরুর খামার তৈরি করতে গেলে কিন্তু জায়গা নির্বাচন থেকে শুরু করে বিশেষ এই বিষয়গুলোর উপর আসলে গুরুত্ব রাখতে পারেন। দর্শক, আমরা এর পরে চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি রাজবাড়ী থেকে এসেছে। রাহাত রাজবাড়ী থেকে জানতে চেয়েছেন শীতে কবুতরের সবুজ মল ও ঠান্ডার সমস্যা হলে চিকিৎসা কি? আপা, আমরা তো আসলে কবুতর অনেক ভালোবাসি, অনেকেই বিশেষ করে ভালোবাসি এবং সেটি পালন করি, চেষ্টা করি। তবে সেই জায়গা থেকে যে হঠাৎ করে যখন সবুজ মল এবং ঠান্ডার সমস্যা হয়, আমি নিজেও এই বিষয়টা জানতে চাই যে তখন আসলে কি ধরনের চিকিৎসা নেওয়া প্রয়োজন। আসলে চিকিৎসার বিষয়টা তো ডাক্তারের কাছে যেতে হবে। আর এমনি আমি বলবো পরিচর্যার ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। রানীক্ষেত ভ্যাকসিনটা কবুতরকে দিতে হয়। এটা যদি ঠিক মতো দেওয়া থাকে, প্রথম দিন এক ডোজ, তারপরে আবার ডোজ, এরকম ডোজ মেনটেন করে দিলে এটা কম হবে। অসংখ্য ধন্যবাদ আপা। আপা, এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। জামালপুর থেকে একজন জানতে চেয়েছেন, বাসার নাম, তিনি জানতে চেয়েছেন মুরগির খাবারে অনীহা, সাদা মল হলে চিকিৎসার ক্ষেত্রে তিনি কি করবেন? এটার প্রতিকার হলো বায়োসিকিউরিটি, এটার প্রতিকার হলো ভ্যাকসিনেশন, এটার প্রতিকার হলো ডিওয়ার্মিং। আগে থেকে যদি আমরা ভ্যাকসিনেশন করা থাকে, আমাদের যদি ডিওয়ার্মিং বলতে আমরা যদি ঠিক 4 মাস 5 মাস পর পর আমরা যদি কৃমিনাশক খাওয়াই, তাহলে আমাদের মুরগির সমস্যাগুলি কম হবে। বায়োসিকিউরিটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, তারপরে যাতে বাহিরের কোনো প্রাণী ভিতরে না আসতে পারে। আমাদের যারা অ্যাটেন্ডমেন্ট করে পরিচর্যা করে, তাদের একটা ড্রেস পরে আসতে হবে, তাদের পাটা জুতাটা চেঞ্জ করে আসতে হবে, জীবাণু যাতে ছড়িয়ে না যায় বা বাইরে থেকে জীবাণু না আসে এবং ভিতরে থেকে জীবাণু যাতে বাইরে না যায়। মুরগির ক্ষেত্রে আমরা এইগুলি অনেক করতে হবে, কারণ মুরগি অনেক একসাথে থাকে। একজন অসুস্থ হলে বুঝতে না বুঝতে আরেকটার অসুস্থ হয়ে যায়, পুরো ফার্ম ছড়িয়ে যায়। এই জন্য আমরা ট্রিটমেন্টের পরামর্শের আগে হলো ভ্যাকসিনেশন বলি, ডিওয়ার্মিং বলি, এগুলি করলে সুন্দর করে পরিচালনা করলে অসুখ কম হবে। তারপরে অসুস্থ হয়ে গেলে তখন আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী যে ব্যবস্থা দেয় সেই ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ। রোগ হতে না দেওয়ার জন্য যে প্রস্তুতিগুলো আসলে নেওয়া দরকার, কারণ রোগ হলে তো চিকিৎসকের কাছেই যেতে হবে, তবে পূর্ব প্রস্তুতি যতটা আমরা অসুখ হলে সেইগুলিকে আমরা আলাদা করে ফেলবো, এটা হলো আমাদের প্রথম কাজ। অসুখ হওয়ার সাথে সাথে আমরা প্রতিদিন দেখে একটু একটা মুরগি যদি আমি বলি একটা বাচ্চা যদি একটু
অন্য বাচ্চাদের মতো দ্রুত না হাঁটে, একটু আস্তে আস্তে হাঁটে, তাকেও আমরা আলাদা করে ফেলবো, কারণ ও এদের সাথে প্রতিযোগিতা করে খাদ্য খেতে পারবে না বা ওদের পায়ের নিচে পড়ে ওর অসুবিধা হবে। মানে এতটাই আমরা এই দিকে মানে কেয়ার করি। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপা, এবং বিশেষ করে আপনি আসলে সময় দিলেন আমাদেরকে, এই জন্য আমি আবারও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই আমরা আপনাকে জানাবো, সেই জায়গা থেকে সমাধানও চাইবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। খামারিদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, প্রাণী সম্পদ সেক্টর এগিয়ে যাচ্ছে আপনাদের নিয়েই। আপনারা প্রাণী সম্পদ পালন করছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করছে। মানুষের মৌলিক খাদ্যের মধ্যে প্রোটিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আসছে দুধ, ডিম, মাংস থেকে, এই প্রাণী সম্পদ সেক্টর থেকে। আপনারা এগুলি লালন পালন করছেন, আমরা আপনাদের সাথে আসি। আপনারা দেশের মানুষের পুষ্টি যোগান করছেন, দেশের মানুষকে মেধাবী করছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি, এবং আশা করছি যে আপনারা আবারও আমাদেরকে নতুন কিছু প্রশ্ন দিবেন, এবং সেই জায়গা থেকে আমরা বিশেষ কিছু এক্সপার্টদেরকে আপনাদের সামনে আনবো সেই প্রশ্নগুলোর সমাধানের জন্য। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত কৃষির সাথেই থাকবেন, এবং আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই আয়োজনটিতে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।